প্রতিটি মানুষের ব্রেনই আলাদা হয়। তোমার মতো অন্য কেউই নেই। নিজের গুণ আর মেধা খাটিয়ে কাজ করো, অন্যকে অনুকরণ করে কোনো লাভ নেই। তোমার ভিতরেই লুকিয়ে আছে তোমার সফলতার বীজ, যেটা খুঁজে নিতে হবে একান্তই তোমাকে। কঠোর পরিশ্রম করলে সফলতা ঠিকই ধরা দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বেশ কিছুদিন যাবত তো অনেক গরম পড়েছে, যেই গরমে বাসায় থাকা যায় না। বাহিরে যারা চলাফেরা করে তাদের যেন কি অবস্থা আল্লাহ ভালো জানে। বাসার মধ্যে থাকলে মনে হয় যে আগুনের মধ্যে আছি, কেউ আমাকে আগুনের মধ্যে ছেড়ে দিয়েছে। আমাদের বাসাটা লাস্ট ফ্লোরে, তো 6 তলার উপরে হওয়ার কারণে দেখা যায় রোদের হিটটা লাগে। সকালে রোদটা রান্নাঘরে এসে পড়ে, প্লাস হচ্ছে ছাদের গরম। সব কিছু মিলিয়ে আমাদের বাসায় অনেক গরম। জিনিসপত্র প্রত্যেকটা জিনিস মনে হয় যে আগুনের মতো হয়ে আছে, এত গরম হিট। আর বিছানায় তো শুতেই পারি না, মনে হয় নিচ দিয়ে আগুন বের হচ্ছে, শরীরে এত পরিমাণের তাপ লাগে। অতিরিক্ত গরমের মধ্যে কিছুই ভালো লাগে না, তখন খেতেও ইচ্ছে হয় না। আর রান্না করব কিভাবে? রান্না করতে গেলে তো চুলা অন করতে হবে। চুলার তাপে আরো বেশি গরম হয়ে যায় আমার বাসাটা। সকালে রোদটা আমার রান্নাঘরেই এসে পড়ে, সেজন্য সকালে রান্নাঘরে আসতে পারি না। 10টা 11টায় দেখা যায় রোদটা কিছুটা সরে যায় রান্নাঘর থেকে, তখন আর কি রান্নাঘরে আসি। এই সময় রান্না শুরু করলে দেখা যায় রোদের তাপটা কম লাগে আর গরমটাও কম মনে হয়। সেই জন্য আজকে প্রথমেই রান্নাটা সেরে ফেলছি। রান্না শেষ করে তারপর হচ্ছে ঘরের কাজ করব। অতিরিক্ত গরম হওয়ার কারণে বাসা তো এমনিতেই গরম হয়ে থাকে, আবার চুলা জ্বালালে দেখা যায় চুলার গরমে বাসা আরো বেশি গরম হয়। সেই জন্য চেষ্টা করি সকাল সকাল রান্না শেষ করার জন্য। সকালে যদি রান্না শেষ করে চুলা অফ করে ফেলি তাহলে সারাদিন আর এত একটা গরম লাগে না। চুলার হিটে আমার মনে হয় বাসায় আরো বেশি গরম লাগে। গরমের মধ্যে চেষ্টা করি বাচ্চাদের পছন্দের খাবার রান্না করার, মানে এক ঢিলে 2 পাখি মারা আর কি। ওদের পছন্দের খাবার একটু বেশি করে রান্না করে ফেলি, দেখা যায় 2 বেলা চলে যায়। আর যদি সম্ভব হয় তাহলে 2 দিনের রান্না একবারে করে ফেলার চেষ্টা করি। আজকে বাচ্চাদের পছন্দের গরুর মাংস আর হচ্ছে পোলাও রান্না করছি। বাচ্চারা পোলাওটা অনেক বেশি পছন্দ করে। যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যারা নতুন হয়ে আজকে চ্যানেলটি ভিজিট করছেন বা আমার ভিডিওটি প্রথম দেখছেন, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। আমার গত ভিডিওটি আপনারা সবাই মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করেছেন, সবাই অনেক ভালোবাসা প্রকাশ করেছেন। অনেক আপুরা তো অনেক কিছু জানতেও চেয়েছেন। আজকে আমি সব আপুদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, যদিও আমি কমেন্টে রিপ্লাই দেই না, আমার লজ্জা লাগে। কয়েকটা আপু কমেন্ট করেছিল যে আমি কোন ফোন দিয়ে ভিডিও করি, সেই ফোনের নামটা বলার জন্য ভিডিওতে। তো আপু, আমি হচ্ছে iPhone 14 Pro Max দিয়ে ভিডিও করি, তো তোমার উত্তরটা দিয়ে দিলাম। আশা করছি তুমি খুশি হয়েছো। পোলাওর সঙ্গে কিন্তু ডিম ভাজাটা খেতে ভালো লাগে, তো বাচ্চাদের জন্য 4টা দেশি মুরগির ডিম ভেজে নিয়েছি। রান্না বান্না শেষ করে ফেলেছি প্রায় 11:30টার মধ্যে। যেদিন রান্না বান্না তাড়াতাড়ি শেষ করতে পারি সেই দিনটা আমার কাছে কেন জানি অনেক বড় মনে হয়। মনে হয় দিন যেন কাটেই না। রান্না করার পাশাপাশি যদি জমে থাকা থালাবাটিগুলো ধুয়ে কমানো যায়, সেক্ষেত্রে রান্নার পর কিন্তু থালাবাটি ধোয়ার তত একটা ঝামেলা থাকে না। আমি একবার রান্নার ফাঁকে অনেকগুলো থালাবাটি ধুয়ে নিয়েছিলাম, এখন আবার এতগুলো হয়েছে। মানে থালাবাটি কমতেই চায় না, একটার পর একটা শুধু ময়লা হতেই থাকে আর ধুতে হয়। সবসময় চেষ্টা করবেন রান্নার পাশাপাশি জমে থাকা থালাবাটিগুলো ধুয়ে ফেলার জন্য। আর রান্না বসিয়ে কখনো দাঁড়িয়ে থাকবেন না, রান্না বসানোর পর অন্যান্য ঘরের কাজ করে ফেলবেন।
দেখবেন কাজকর্ম অনেকগুলো কমে যায়, আপনার রান্নাও হয়ে যায় প্লাস ঘরের কিছুটা কাজও কমে যায়। রান্না বান্না শেষ করে আমি সঙ্গে সঙ্গে চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি, তাহলে দেখা যাবে আমার রান্নাঘরের কাজ একদম কমপ্লিট। আমার চুলাটা হচ্ছে স্টিলের চুলা, সেই জন্য গরম থাকা অবস্থাতেই আমি পরিষ্কার করে ফেলছি। স্টিলের চুলাগুলো গরম থাকা অবস্থায় পরিষ্কার করলে অনেক সুন্দর পরিষ্কার হয়। গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিল আমার চুলা সম্পর্কে যেন আমি ডিটেলসে ভিডিওতে বলে দেই। তো আপু, আজকে যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই তোমার উপকার হবে। আমার চুলাটা হচ্ছে নিক্কো ব্র্যান্ডের, মডেল হচ্ছে NK420, আর এটা 100% স্টিল আর হচ্ছে টেকনোলজি জাপান। আর চুলাটার প্রাইস নিয়েছিল 12,500 টাকা। এই চুলাটা যেহেতু 2 বছর আগে আনা হয়েছিল, সেই জন্য বর্তমান বাজারের দামটা বলতে পারছি না। আর এটা স্টেডিয়াম মার্কেট থেকে আনা হয়েছিল। চুলাটা অনেক বেশি ভালো, যত পরিষ্কার করা যায় চুলাটা তত চকচকে থাকে আর কি। রান্নাঘরের সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি। রান্নার পাশাপাশি যদি রান্নাঘরের আদার্স কাজগুলো করা যায়, তারপরে দেখবেন কাজের তত একটা চাপ থাকে না। আর রান্নাঘরের কাজটাই আমার কাছে কেন জানি অনেক বেশি ভারী মনে হয়। রান্নাঘরের কাজ শেষ তো মনে হয় যেন শরীরটা পাতলা হয়ে গেছে, কাজের চাপও কমে গেছে। বড় ছেলে পরীক্ষা দিতে স্কুলে গেছে, মেজো ছেলে আর ছোট ছেলেকে হাতে খাইয়ে দিয়ে এখন ওদেরকে ঘুম পাড়াতে দিয়ে আসছি। তো রান্নাঘরের কাজ শেষ করে ঘরের কাজে ঢুকবো। ঘরের কাজে হাত দেওয়ার আগে ভাবলাম কাপড়গুলো মেশিনে দিয়ে দিই, কাজও হয়ে যাবে, কাপড়গুলোও ধোয়া হয়ে যাবে। তো সবসময় চেষ্টা করি কাজ শুরু করার আগে মেশিনে কাপড়গুলো দেওয়ার জন্য। আমরা যারা ভিডিও মেক করি তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জিনিসটা আপনাদের সামনে প্রেজেন্ট করি। আমাদের লাইফটা কিন্তু আসলে এত পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ না। গত ভিডিওতে বেশিরভাগ কমেন্ট এসেছে আমার বাসাটা অনেক বেশি সুন্দর, পরিষ্কার আর পরিপাটি। তো সেই আপুদের জন্য এই ক্লিপটা রাখা হয়েছে। আপু, বাসাটা কিন্তু পরিষ্কার পরিপাটি থাকে না, বাসা পরিষ্কার পরিপাটি আমাকে করতে হয়। আর পরিপাটি করতে গিয়ে আমার জীবনটা ঝালাফালা হয়ে যায়। একটা রুম গুছিয়ে আসতে আসতে দেখা যায় আরেকটা রুম তারা এলোমেলো করে ফেলে। এভাবে করতে করতে দেখা যায় সারাটা দিন শুধু আমার বাসা গুছাতেই যায়। তো ছোট বাচ্চা থাকলে আসলে এমনই হয়, যাদের একটু খুঁতখুঁতে স্বভাব আছে, যারা একটু পরিপাটি থাকতে পছন্দ করে, শুধুমাত্র তারাই বলতে পারে এই জ্বালাটা যে কতটা জ্বালা। বাচ্চাদেরকে আসলে দোষ দিয়ে লাভ নেই। বাচ্চাদেরকে আমরা যেভাবে শিক্ষা দিয়ে বড় করব, বাচ্চারা কিন্তু সেই শিক্ষাই পাবে। আমি সবসময় আমার বাচ্চাদেরকে শিখিয়েছি কোনো জিনিস যেন ওরা হাত না দেয়। সাজানো গোছানো যেই জিনিসগুলো আপনারা আমার বাসায় দেখতে পারেন, বাচ্চাগুলো যদি বেশি দুষ্টু হতো তাহলে কিন্তু এগুলো সাজিয়ে রাখতে পারতাম না। তো ওদেরকে ছোট থাকতেই আমি শিখাতাম যে বাবা তোমরা এগুলোতে হাত দিবা না, এগুলো হচ্ছে দেখার জিনিস, এগুলো সাজিয়ে রাখে সৌন্দর্যের জন্য। তো এইগুলো বললে না ওরা বুঝতো, ওরা কিন্তু হাত দেয় না আলহামদুলিল্লাহ। আর যদি কোনো জিনিস এলোমেলো থাকে ওরা সুন্দর করে আবার গুছিয়ে রাখে। আর ছোট ছেলে তো গোছানো জিনিসটা বোঝে না, যদি এলোমেলো হয়ে যায় সেক্ষেত্রে আমাকে ডাক দিবে, আম্মু দেখো তোমার এই জিনিসটা এলোমেলো হয়ে গেছে। এদিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি বাচ্চাদের জন্য। বাচ্চারা হচ্ছে ড্রয়িং রুমটাই বেশি নোংরা করে, ওদের তো যাওয়ার আর কোনো জায়গা নেই, বাহিরেও যেতে পারে না। আর যেহেতু ড্রয়িং রুমে টিভি আছে, সবসময় টিভি রুমেই বসে থাকে। আর ফ্লোরে তো জায়গা নেই যে ফ্লোরে বসে খেলাধুলা করবে, তো খাটের মধ্যেই গাড়ি নিয়ে ওরা খেলাধুলা করে। তো সেই জন্য আর কি ড্রয়িং রুমটাই নোংরা হয়, ড্রয়িং রুমটাই আমার পরিষ্কার করতে হয়। অন্য দুইটা রুম ওরা নোংরাও করে না, বা ওই রুমগুলো আমার এত একটা গোছাতেও হয় না। ড্রয়িং রুমেও আমার দুইটা গাছ আছে, একটা হচ্ছে ব্যাম্বো ট্রি আর একটা হচ্ছে মানি প্ল্যান্ট। তো সবসময় চেষ্টা করি যখন ফার্নিচার ক্লিন করি এই গাছের পাতাগুলো ক্লিন করে ফেলার। টিভির নিচে আমি একটা শু রেক রেখেছি, এই শু রেকটা শুধু আমাদের জুতা রাখার জন্য। এখন এমন একটা অবস্থা এই শু রেখেও আমাদের জুতা জায়গা হয় না। তো শু রেকটার উপরে আমি কিছু ফুল দিয়ে সাজিয়ে রেখেছি। আর এখন হচ্ছে আমার ফ্রিজ এরিয়াটা ক্লিন করতে এসেছি। আমার প্রতিদিনই ফার্নিচার ক্লিন করতে হয়, ঘরের প্রতিটা জিনিস আমি প্রতিদিন ক্লিন করি, কোনো একদিন বাদ যায় না আমি যে ক্লিন করি না। যদি বাসায় না থাকি সেক্ষেত্রে আলাদা ব্যাপার।
আমি যদি অসুস্থও থাকি তখনও আমি চেষ্টা করি আমার বাসাটা সব সময় ক্লিন রাখার। যারা নাকি বেশি পরিষ্কার পরিপাটি থাকতে পছন্দ করে তাদের বাসাই নাকি বেশি নোংরা হয়, এটা অনেকের কাছেই শুনেছি। আসলে ব্যাপারটা সত্যি কথা, যতই পরিষ্কার রাখি না ততই দেখি নোংরা বের হয়। আমার কাছে মনে হয় সবকিছু যদি আমাকে ছেড়ে চলেও যায়, একমাত্র ধুলাবালি যে আমাকে কখনো ছাড়বে না, আমার পিছনে আঠার মতো লেগে থাকবে, তারা আমাকে এত পরিমাণের ভালোবাসে। তো পুরোটা বাসা আমি গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। গত ব্লগে শেয়ার করেছিলাম ডাইনিং টেবিলের চেয়ারের কাভারগুলো আমি ধুয়ে দিয়েছি, আজকে কাভারগুলো পরিয়ে দেব, সেই জন্য চেয়ারগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য আমি ডাইনিং টেবিলে কিছু জিনিস অর্গানাইজ করে রেখেছি, দেখতে ভালো লাগবে। যে কোনো জিনিস যদি দেখতে ভালো লাগে না, সেক্ষেত্রে মনের একটা প্রশান্তি, চোখেরও শান্তি। তো 2টা ক্যাপসিকামের মধ্যে একটা ভেঙে গিয়েছিল, দীপ আপুকে বলেছিলাম যে আপু আমার তো 2টার মধ্যে একটা ভেঙে গেছে। তো আপু বলেছে যে আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। সত্যি আপু পাঠিয়ে দিয়েছে, কিন্তু একটা টাকাও রাখেনি, বলেছে যে এটা আমি তোমাকে এমনিতেই গিফট করেছি। আসলে আপুর ভালোবাসা না, যত পাই ততই মুগ্ধ হয়ে যাই। আপুর জন্য মন থেকে আমার সব সময় দোয়া এবং ভালোবাসা থাকবে। যে কোনো জিনিস ট্রেন্ডিংয়ে থাকলে সেই জিনিসটা আমি যতক্ষণ না পর্যন্ত নিজের করে আনতে পারি ততক্ষণ শান্তি লাগে না। এখন তো প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে আছে এই ঝুটের জিনিসগুলো। তো আমি ঝুটের দারাজ থেকে এই 2টা ঝুটের রাক্স অর্ডার দিয়েছিলাম। 2টার সঙ্গে ছোট ছোট 2টা ম্যাটও এসেছে, এই 2টা ফ্রি পেয়েছি। আর আমরা তো বাঙালি, ফ্রি জিনিস পেতে অনেক বেশি ভালোবাসি। আমার কাছে ছোট ছোট ঝুটের এই ম্যাটগুলো অনেক পছন্দ হয়েছে। আর বড় 2টা ঝুটের রাক্স কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বড় যেই 2টা দেখতে পাচ্ছেন, একটা গোল যেটা চাক্কার মতো সেটা আমি 800 টাকা দিয়ে নিয়েছি, আর যেটা 4 কোনা এটা আমি 900 টাকা দিয়ে নিয়েছি। এটার কালার যখন অর্ডার দিয়েছিলাম তখন অনেক বেশি ব্রাইট ছিল, অনেক সুন্দর দেখা গিয়েছে। বাসায় আনার পর তো একদমই ভালো লাগছে না। তো যে 2টা ফ্রি পেয়েছি সেই 2টার একটা হচ্ছে মেশিনের উপরে যে আমি মানি প্ল্যান্ট রেখেছি সেটার নিচে আর কি দিয়েছি ম্যাট হিসাবে। অনলাইনের কেনাকাটা যে সব সময় সুন্দর হবে, মসৃণ হবে, বিষয়টা তেমন না। যতবারই অনলাইন থেকে কেনাকাটা করেছি কিছু না কিছু তো একটু এলোমেলো বা এদিক সেদিক হয়েছেই। যেমন এই রাক্সটা আমি অর্ডার দিয়েছিলাম সুন্দর দেখে, কিন্তু হাতে পাওয়ার পর জিনিসটা এত বেশি বিশ্রী লাগছে। এটা যদি অর্ধেক দামেও বিক্রি করতো, আমি চোখে দেখলে বা সামনাসামনি দেখলে কখনোই আনতাম না। তো কি আর করার, রিজিকে যেটা ছিল সেটাই হয়েছে। যারা এভাবে ঠকিয়ে ব্যবসা করে তাদের বিচার আল্লাহই করবে। গত ভিডিওতে সাইমা আক্তার আইটি থেকে একটা আপু কমেন্ট করেছিল, আপুর কমেন্টটা ছিল এমন, আপু তুমি আমাকে একটু সাহায্য করবা, তুমি কোন অ্যাপ দিয়ে এডিট করো, আমি ইনশর্ট দিয়ে করি, ভিডিওতে তুমি কোন ইফেক্ট ব্যবহার করেছো, আমি পারছি না আপু, তোমার পরের ভিডিওর অপেক্ষায় রইলাম। মানে আমি কিভাবে ভিডিও এডিট করি আপু জানতে চেয়েছিল। আপু আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি, আর কিভাবে এডিট করছি সেটা আমি আপনাকে আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার উপকার হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আজকে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। মুখে বললে আপু আপনি বুঝতে পারবেন না, সেই জন্য আপনাকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। আমি সবসময় ক্যাপকাট দিয়ে ভিডিও করি, আর যে ইফেক্টগুলো ব্যবহার করি, যে অ্যানিমেশনগুলো ব্যবহার করি সেইগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। যারা যারা ভিডিও লাস্ট অবধি ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং সবার জন্য মন থেকে দোয়া রইল। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সুন্দর কমেন্ট আমাকে নতুন করে অনুপ্রেরণা দেয় নতুন ভিডিও বানানোর জন্য। তো আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।